বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা ব্যাপারে আমি ইনশাআল্লাহ আজকে আপডেট দিব, যেগুলো নাকি আপনারা হয়তোবা জানেন না, কিংবা জানলেও হয়তোবা ওইভাবে চিন্তা করে দেখেন নাই। বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্পের, এবং এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার যে বেঞ্জামিন নেতানিয়াহু আছে, যাকে শয়তানিয়াহু বলে ডাকা হয়, এই যে একটা মানে কনফ্লিক্ট সৃষ্টি হলো, এটা থেকে বের হওয়ার কোনো উপায় ডোনাল্ড ট্রাম্প পাইতেছে না, জিরো। এটা এমন একটা পর্যায়ে গেছে যে এখন পারমাণবিক বোমা ব্যবহারের কথাও আমেরিকা চিন্তা করতেছে। অবভিয়াসলি দে ক্যান নট ডু দিস বিকজ অফ চায়না অ্যান্ড রাশিয়ান অবজেকশনস, বাট দিস ইজ রিয়েলি দি অপশন দে হ্যাভ রাইট নাও। কারণ তারা সব রকমের অপশনকেই এক্সস্ট করছে, সব রকমের অপশনকেই তারা দেখছে আয়ত্তে নিয়ে অ্যাপ্লাই কইরা, বাট কোনো অপশনই কাজে দিতেছে না বর্তমানে। তো লাস্ট যে অপশনটা তাদের আছে সেটা হচ্ছে আপনার পারমাণবিক বোমা ব্যবহার করা। এখন পারমাণবিক বোমা ব্যবহার করাটা খুব একটা সহজ হবে না, যেটা আমি বলছি আপনাকে, যে রাশিয়া এবং চায়না তারা অবশ্যই অবজেকশন দেবে। শুধু তাই না, ফ্রান্সের যে ম্যাক্রন আছে, যে প্রেসিডেন্ট, সেও এটার ঘোর বিরোধে। তো কিছু আপডেট যেটা শেয়ার না করলেই না। নাম্বার ওয়ান হচ্ছে ইরান বলতেছে যে আমেরিকার সাথে আমাদের যে সংঘর্ষ, এটা শেষ করা খুবই সহজ। ক্লিয়ার রোড ম্যাপ, কোট অ্যান্ড কোট, এটা বলছে তারা, ক্লিয়ার রোড ম্যাপ। তার মানে হচ্ছে এখানে এই জিনিসটা খুবই ক্লিয়ার, বুঝার কোনো সমস্যা হওয়ার কথা না। এটা ইরানের কথা বলতেছে। তো আজকের ভিডিওতে আমি এর আগে বলছি আপনারা যে ইরান 14টা পয়েন্ট সাবমিট করছে প্রপোজাল, এবং তারা বলতেছে যাদের যে সমস্ত কন্ডিশনগুলো আছে আমেরিকাকে সে জানাইছে, এবং যুদ্ধটা ইসরায়েলের সাথেও তারা শেষ করতে চায় পার্মানেন্টলি। তারপরে আপনার ইরানের যেই মেইন আপনার চাহিদাটা ডিমান্ডটা, সেটা হচ্ছে যে তারা গ্যারান্টি চায় যে ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েল কোনো দিন তাদেরকে আর অ্যাটাক করবে না, আনলেস ইরান উইল অ্যাটাক ফার্স্ট। সো ইরান যদি অ্যাটাক করে, ইফ দে অ্যাটাক ফার্স্ট, তাহলেই ইসরায়েল এবং ইউএস তাদেরকে অ্যাটাক করতে পারবে। ইরান যদি অ্যাটাক না করে তাহলে ইসরায়েল এবং ইউএস কোনোদিনও ইরানকে আর অ্যাটাক করতে পারবে না। এই একটা হচ্ছে তাদের কন্ডিশন, এবং এইটার জন্য তারা কী চাইছে? গ্যারান্টি চাইছে। আরেকটা জিনিস যেটা তারা খুব জোরালোভাবে ডিমান্ড করছে, সেটা হচ্ছে গিয়া, আপনি জানেন যে স্ট্রেট অফ হরমুজের যে ব্লকেটটা আছে, তারা বলছে এটাকেও সরাইতে হবে। এবং তেহরান বলছে যে আগামী 30 দিনের মধ্যে আমরা বড় ধরনের একটা সেটেলমেন্টে যাইতে চাই। আমরা কোনো রকমের টেম্পোরারি সিজফায়ারে আর যাব না। কারণ আপনি জানেন যে যদিও ইরানে এখন বর্তমানে বোমিং হইতেছে না, কিন্তু তাদের কিন্তু অনেক খরচ হইতেছে। কারণ তারা জানে না যে কোনো মুহূর্তে তারা আক্রমণের শিকার হইতে পারে। তো তাদের মিলিটারি অ্যাক্টিভ, তাদের পুলিশ অ্যাক্টিভ, তাদের জনগণ সচেতন, তারা কাজে কর্মে ঠিকমতো যেতে পারতেছে না। এখনও কিন্তু তারা একটা যুদ্ধ একটা পরিবেশ সৃষ্টি করা আছে ইরানে। এটা কিন্তু তাদের অর্থনীতিকে এফেক্ট করতেছে, মানুষজনের জীবনযাত্রাকে ব্যাহত করতেছে। আর আপনি যদি মনে করেন, যেমন উদাহরণ দেয়, ইন্ডিয়া যদি বলে আমরা বাংলাদেশে আক্রমণ করব, এবং তারা করে, তারপরে যদি বলে না এখন আপাতত সিজ ফায়ার, আমি কিন্তু নর্মাল সাধারণ জীবনযাপন করতে পারবো না। কারণ আমি জানি না কখন ইন্ডিয়ান বিমান আইসা বোম্বিং করবে। তো সেম সিচুয়েশন হচ্ছে ইরানের সাথে, এটাও তাদের একটা এক্সট্রা স্ট্রেস ক্রিয়েট করতেছে, এবং সাথে সাথে এটা তাদের অর্থনৈতিকভাবেও ক্ষতি করতেছে। নাও ইরানের যে অফিসিয়ালসরা আছে, তারা এটাকে বারবার জোর দিয়ে বলছে যে আমরা ওয়াশিংটনকে ট্রাস্ট করতে পারি না, এবং আমাদের যদি সেটেলমেন্টে আসতে হয়, ইরান এটাই বুঝাইতেছে, তাহলে এটা হইতে হবে থ্রু অ্যানাদার কান্ট্রি। এটা হইতে পারে পাকিস্তান, এটা হইতে পারে টার্কি, চায়না, রাশিয়া। বাট ইরান আমেরিকার সাথে, ইন আদার ওয়ার্ড, সরাসরি কোনো রকমের নেগোসিয়েশনে যাবে না, কারণ তারা আমেরিকাকে ট্রাস্ট করতে পারতেছে না। নাও ফার্স্ট নিউজ এজেন্সি একটা আছে, সেটা রিপোর্ট করছে রবিবারে আজকে, যে ইরান 14টা পয়েন্ট প্রপোজাল তারা আমেরিকাকে দিছে, এবং অন্যান্য সোর্সের থেকে এটা কনফার্ম করা হয়েছে যে তেহরান এবং ওয়াশিংটন, ইরানের যে রাজধানী তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কমিউনিকেশন হইতেছে থ্রু পাকিস্তানের মাধ্যমে। কারণ অ্যাগেন যেটা বললাম আপনার, তেহরান, ইরান ওয়াশিংটনকে, আমেরিকাকে বিশ্বাস করতে পারে না।
তো তারা চায় যে পাকিস্তান এই দায়িত্বটা নেক, যে তারা বলবে ইরানকে যে হে চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, উই উইল টেক কেয়ার অফ দিস, দে নিড সামওয়ান এলস টু ইন্টারভিন ইন আ কেস অফ অ্যানাদার অ্যাগ্রেশন। তো ফার্স্ট নিউজ তারা আবার আরেকটা বলছে যে ডিপ্লোম্যাটিক যে চ্যানেলটা আছে ইরান এবং ওয়াশিংটনের মধ্যে, এটাকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং ইরান বলতেছে যে সব কিছুর মধ্যে এই জিনিসগুলো খুবই সহজ, সব কিছুর মধ্যে মানুষ কনফিউজড হয়ে যায় যে আরে কী হইলো না হইলো, ডিপ্লোম্যাটিক চ্যানেল এখানে সেখানে। তারা বলতেছে যে আসলে কিছুই না, জিনিসটা খুবই সহজ, তোমরা আমাদেরকে এটা কোনোদিনও করবা না। এই সমস্ত জিনিসগুলা ইরান বারবার ডিমান্ড করতেছে। মানে এইবার ইরান কিন্তু আপনি জিনিস খেয়াল করে দেখবেন, নিউক্লিয়ার বোমের কথা বলতেছে না, যে আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটাকে বলে, ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামরা যখন তারা এটাকে স্পিন করে সেন্ট্রিফিউজ দ্বারা, ওইটাকে বলে ইউরেনিয়াম এনরিচমেন্ট। তো ইরান কিন্তু এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। কেন? কারণ ইরান বলতেছে এটা আমাদের রাইট, এটা আমাদের সার্বভৌম রাইট, আমরা অবশ্যই ইউরেনিয়াম এনরিচ করব, ইউরেনিয়ামরে আমরা আরও মানে পাকাবো, গলাবো, এটাকে দিয়ে ভবিষ্যতে আমরা বিভিন্ন রকমের পারমাণবিক শক্তি তৈরি করব। বোমা তৈরি করবো না, ইরান কিন্তু কোনোদিনও বলে না আমরা বোমা তৈরি করবো। ইরান বলছে এটা আমাদের জন্য দরকার, কারণ আমাদের ইলেকট্রিসিটির চাহিদা আছে। বাংলাদেশে যেমন বাংলাদেশের আপনার 33তম দেশের রূপনগরে যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, এটা বাংলাদেশের রাইট আছে, এখানে ইন্ডিয়া কিছু বলার নাই। ইন্ডিয়ার মোদি যদি এখন আমাদেরকে বলতো হেই এই রূপনগরের এগুলো কি, তাহলে আমি আপনি মাইনা নিতাম না, কইতাম যে আসো যুদ্ধ করি, এগুলো মাইনা নেয় না কেউ। তো ইরানও সেম জিনিস আমেরিকারে বলতেছে যে আমাদের এগুলা সার্বভৌম রাইট, আমরা কেন এগুলো তোমাদের কথা মতো চলবো। আমরা জানি যে CNN একটা রিপোর্ট প্রকাশ করছে গতকালকে, এবং এই রিপোর্টে CNN বলছে যে মধ্যপ্রাচ্যে যে ইরান ধ্বংসযজ্ঞ চালাইছে, এটা এমনই খারাপ অবস্থা, তারা 8টা দেশের 16টা আমেরিকান বেস ধ্বংস করে দিছে, এবং এই সমস্ত বেসগুলো আর কোনো দিন ফেরত আসবে কিনা আমি জানি না, কারণ আমেরিকা যদি এগুলোকে রিবিল্ড করে তাহলে বিলিয়ন ডলার আরও খরচ করতে হবে। এর মধ্যে তাদের অনেক বিলিয়ন খরচ হয়ে গেছে। আব্বাস আরাকচি বলছে 100 বিলিয়ন, এটা হতে পারে আরও বেশি। তো আমেরিকার কাছে কি এতই টাকা যে তারা আবার সম্পূর্ণটাকে প্রথম থেকে শুরু করবে? মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, আমেরিকাকে ফোর্স করা হবে এক সময় যে মিডল ইস্টে তাদের যে ফুটপ্রিন্টটা আছে এটাকে রিডিউস করার জন্য। কারণ হচ্ছে যে আপনার এইটা এক্সপেন্সিভ হয়ে দাঁড়াবে, এখন তো এক্সপেন্সিভ আরও বেশি হবে, কারণ যে কোনো মুহূর্তে ইরান এই সমস্ত বেসে আবার অ্যাটাক করতে পারে। ইরান যদি মনে করে যে আমরা অ্যাটাক করব, আমরা অ্যাটাকের শিকার হব, তাহলে ইরান কিন্তু প্রিএম্প্ট করতে পারে, যদি তারা চায় প্রিএম্প্ট করতে পারে। এই কারণে আমেরিকার সমস্ত মিলিটারি বেসগুলোকে চালাইতে আরও বেশি তাদের সরঞ্জামাদি লাগবে, আগের থেকে রেডার সিস্টেম আরও বেশি পোক্ত লাগবে, যেটা ছিল সম্পূর্ণ ধ্বংস করে দিছে। তাদের যে আপনার ইকুইপমেন্ট, ইন্টেলিজেন্স ইকুইপমেন্টগুলো আছে, এগুলো আরও পাকাপোক্তভাবে করতে হবে, দাঁড় করাইতে হবে, তাহলে গিয়ে তারা মিডল ইস্টে টিকা থাকতে পারবে। আর যদি না দাঁড় করায়, তাহলে তারা সবসময় একটা ভয় থাকবে, আতঙ্কে থাকবে, কখন ইরান আবার মেরা বসে। তো ইরান চাইতেছে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যাতে আমেরিকা পালায় মিডল ইস্টের থেকে। হয়তোবা তারা আমেরিকা সরাসরি আক্রমণ নাও করতে পারে, আবার যদি আমেরিকা আক্রমণ করে তাহলে করবে, বাট যদি আমেরিকা ইরানে আক্রমণ না করে, ইরান কিন্তু আর মিডল ইস্টে আক্রমণ করবে না। বাট যদি নেক্সট ফিউচারে ইরান মনে করে যে আমরা ওদেরকে সবসময় চাপে রাখবো, তাহলে কিন্তু ইরান থ্রেট দিতে পারে, আক্রমণ না করলেও থ্রেট দিতে পারে যে আমি উড়াই দেবো। তখন কি করবা? তখন ট্রাম্প আমেরিকা সরকার আরও বেশি টাকা নিয়োগ করতে হবে, বিলিয়ন ডলার। এমনিতেই তাদের যে আপনার মিসাইল আছে, ওই ইন্টারসেপ্টর মিসাইলগুলা, এগুলা কিন্তু ডিপ্লিটেড হয়ে গেছে, এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এগুলো বানায় ওরা বছরে 100টার মতো, 75-80 থেকে 100টার মতো ওই ইন্টারসেপ্টর মিসাইলগুলা, যেগুলো ইরান মারে। ইরানের মিসাইলকে ধ্বংস করার জন্য ওই ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকারও মারতে হয়। তো ওগুলো প্রোডাকশনে যাওয়া, টমাহক ক্রুজ মিসাইল, এগুলো প্রোডাকশনে যাওয়া অনেক টাইমের ব্যাপার, যার কারণে আমেরিকার পক্ষে সম্ভব না তাদের যে বেসগুলো আছে মিডল ইস্টে এগুলোকে প্রোটেক্ট করার। এই কারণে CNN বলছে যে তাদের যে ধ্বংসযজ্ঞ, এটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডিস্ট্রাকশন। এইভাবে CNN খবরটা শুরু করছিল, আপনারা জানেন কিনা জানি না।
আনপ্রেসিডেন্টেড ডিস্ট্রাকশন, এটা কিন্তু একটা খুবই মানে কঠোর শব্দ। এগুলো সাধারণত সহজে রিপোর্টাররা ইউজ করে না। এটা তখনই করে যখন তারা শিওর হয় যে এটা আসলেই অবস্থা খারাপ আমেরিকার জন্য। নাও ইরান এখনও বসে আছে আপনার আমেরিকার রেসপন্সের জন্য। ডোনাল্ড ট্রাম্প কী বলে না বলে ইরান এগুলো দেখবে, তার রেসপন্স, তারপরে তারা একটা জবাব দিবে। এখন কথা হচ্ছে যে আপনার ইরানের যে ডেপুটি ফরেন মিনিস্টার আছে তার নাম হচ্ছে কাজেম গরিব আবাদি। সে কনফার্ম করছে যে তেহরান তাদের যেই 13টা পয়েন্ট প্রপোজাল সেটা তারা আমেরিকার কাছে সাবমিট করছে এবং তারা চায় অ্যাগেন পার্মানেন্টলি এই সমস্ত যুদ্ধ বন্ধ করতে মিডল ইস্টে। এটা হচ্ছে তাদের মেইন ইয়া। এবং তারা বলতেছে যে ইরান বলতেছে যে এখন বল মানে আমেরিকার কাছে এখন সব কিছু। আমেরিকা যদি চায় যুদ্ধ শেষ করবে, আমেরিকা যদি বলে যে না যুদ্ধ শেষ করবো না, তাহলে ইরান বলতেছে যে কোনো সমস্যা নাই, আমরা যদি অ্যাটাকড হই তাহলে আমরাও অ্যাটাক করব। বিভিন্ন সোর্স থেকে এখন বিভিন্ন রকমের ইনফরমেশান আসতে বাট ডোনাল্ড ট্রাম্পের যে ইনফরমেশান সে যেটা শেয়ার করতেছে সেটা হচ্ছে কি আপনার আমরা জিততেছি, ইরানের সব কিছু চেঞ্জ করে দিছি, রেজিম চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা জানি যে আমেরিকা এবং ইসরায়েল তারা যুদ্ধটা ইরানের বিরুদ্ধেই করতেছে না, তারা লেবাননের সাথেও জড়িত যুদ্ধে। এবং লেবাননকে আপনি জানেন যে তারা অনেক বেশি পানিশ করতেছে, বিভিন্ন রকমের বম্বিং করে সাধারণ জনগণ যেখানে থাকে সেখানে বম্বিংগুলো করতেছে। লেবাননের যে হেজবুল্লাহ আছে ওদের সাথে এরা যুদ্ধে সরাসরি যায় না ভয়ে, কারণ লেবাননের স্পেশাল ফোর্স আছে। লেবানন বলতে পারেন যে হেজবুল্লাহ, যেটা হেজবুল্লাহর কাছে যে ফোর্স আছে, যে ইকুইপমেন্ট আছে, যে ওয়েপনগুলো আছে, সেগুলো বলতে পারেন পুরো একটা আর্মির মতো। ইনফ্যাক্ট দে আর ফার মোর ডেঞ্জারাস দেন কনভেনশনাল মিলিটারি। হেজবুল্লাহর কাছে যেটা আছে বাংলাদেশের মিলিটারির কাছে আসছে কিনা আমি সন্দেহ আছে, মনে হয় নাই। হেজবুল্লাহর কাছে প্লেন নাই, বাংলাদেশের কাছে হয়তো ফাইটার জেট আছে, কিন্তু হেজবুল্লাহর কাছে যে সমস্ত আপনার ওয়েপনগুলো আছে এগুলো খুবই ডেডলি। এফপিবি ফার্স্ট পারসন যেই ওয়েপনগুলো আছে, আপনার ড্রোনগুলো আছে, এগুলো তো আপনার ইসরায়েলের জন্য খুবই একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। ফার্স্ট পারসন ভিউ যে ড্রোনগুলো আছে সেগুলা আপনার ইসরায়েলের সৈন্যরা যখন কোথাও জড়ো হয় ওই ড্রোনগুলা সরাসরি ওই জায়গায় গিয়ে অ্যাটাক করে এবং হেজবুল্লাহ এগুলা সব দেখে। এই কারণে এটাকে বলা হয় ফার্স্ট পারসন ভিউ, FPV ড্রোন। এবং এটা এখন ইসরায়েলের জন্য একটা বিশাল হেডেকের কারণ হয়ে দাঁড়াইছে। এখন কথা হচ্ছে আপনার বর্তমানে যে গাজার সিচুয়েশন, আমরা এখানে মূলত আসি গাজার জন্যই। গাজা হচ্ছে আমাদের প্রাণ, আমরা মুসলমান, আমরা সুন্নি মুসলমান হিসেবে আমাদের প্রাণ হচ্ছে গাজা। এখন কথা হচ্ছে অনেকে বলতেছে ইরান গাজা নিয়ে কেন কথা বলতেছে না। গাজা নিয়ে কথা মনে হয় না ইরান বলবে, কারণ নাম্বার ওয়ান বুঝতে হবে তারা মূলত ইন্টারেস্টেড লেবানন নিয়ে, কারণ লেবানন হেজবুল্লাহ শিয়া, তারা ইরানিয়ানরাও শিয়া, আর গাজার যে ফাইটারগুলো আছে তারা হচ্ছে সুন্নি। তো ইরান যদিও আপনার গাজার ফাইটার যারা আছে হামাসকে সাপোর্ট দিছে, বাট লিমিটের মধ্যে থাকা, লিমিটের মধ্যে থাকা। বাট লেবাননে যখন আক্রমণ হয়েছে ইরান কিন্তু সব লিমিট উড়াই দিছে, কোনো লিমিট নাই, তোমরা এই লেবাননে আক্রমণ বন্ধ করো, আর নইলে আমরা তোমাদের ছাড়বো না, এভাবে কিন্তু ইরান কথাটা বলছে। এই কারণে আপনি দেখছেন যে ইসরায়েলে ইরান অনেক বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, অনেক বেশি মিসাইল ফেলাইছে, কারণ মূলত লেবাননের কারণে, কারণ হেজবুল্লাহ শিয়া। তো এখন আপনার গাজার সমস্যা যেটা, এটা আমাদের সমস্যা, লেবাননের সমস্যা আমাদের সমস্যা, পুরো মুসলিম জাহানের সমস্যা আমাদের সমস্যা। এই কারণে আমাদেরকে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে শেষ জমানায় আপনার যে কোনো সমস্যার সমাধান হবে, মানুষ করবে কতলের দ্বারা, মানে হত্যার দ্বারা, এবং তাই ঘটতেছে। কিছু হইলেই হত্যা করো, তাইলে সমস্যার সমাধান হবে। বিশেষ করে যুদ্ধ যেগুলো হইতেছে পুরো দুনিয়াতে, সুদানে বলেন, আপনি যে কোনো দেশে বলেন, কোনো সমস্যার সমাধান করতে গেলে এখন হত্যা করতে হয়। এটা একটা খুবই আনফর্চুনেট ব্যাপার। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি কইরা গেছেন যে শেষ জমানায় এগুলো বাড়বে, হবে, ফিতনা যেগুলোকে বলে এগুলো বাড়বে। আপনি পেজটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।